দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনের পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা কথা বলবো পোস্টাল ব্যালট বিতর্ক নিয়ে, এই বিষয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা একটু জেনে নিতে চাই আজকে সারাদিন নির্বাচন কমিশনে কি ঘটেছে। নির্বাচন কমিশনে আমরা জানি ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এরই মধ্যে নির্বাচন কমিশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তার বক্তব্য শুনে আসব। প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এসে তার সঙ্গে দেখা করে আমাদের নির্বাচন সংক্রান্ত অনেকগুলো বিষয় ছিল, সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি তার মধ্যে প্রধান যে বিষয়টি ছিল যে আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এটা কিন্তু এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে বিদেশের যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এস.আর মাহবুব জুবায়ের। আমরা তার বক্তব্য শুনে আসব। প্রবাসীরা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের অনেক বড় দায়িত্ব, তারা নিরপেক্ষ থাকবেন এবং তারা তাদের অবস্থান থেকে জনগণকে আস্থায় নেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যে সমস্ত কার্যক্রম তাদের উপর অর্পিত হয়েছে সে সমস্ত ক্ষেত্রে তারা দক্ষতা এবং যোগ্যতার পরিচয় দেবেন। আমরা আমাদের পক্ষ থেকে বিভিন্ন সময় নির্বাচন কমিশনকে এই সমস্ত বিষয়ে আমরা অবহিত করেছি। লেভেল প্লেইং ফিল্ড, অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার সহ প্রশাসন যাতে কোনো দিকে হেলে না পড়েন, যেটা আমরা দৃশ্যত দেখতে পাচ্ছি, এই সমস্ত দাবিগুলো আমরাও দিয়েছি। এছাড়াও আমরা সবগুলো সংসদীয় আসনের যে সমস্ত সেন্টারগুলো আছে, নির্বাচন সেন্টারগুলোতে আমরা সিসি ক্যামেরা স্থাপনের জন্য বলেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন তাদের যাতে বডি ক্যামেরা থাকে এগুলো বলেছি। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্য নিরাপদ একটি পরিবেশ যাতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রিলেটেড দায়িত্বশীল যারা আছেন, প্রতিষ্ঠান যারা আছেন, তারা যাতে এটা নিশ্চিত করেন জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। তো আজকে যারা এই দাবিগুলো দিয়েছেন আমরা এগুলো দেখছি। নির্বাচন কমিশন তাদের অবস্থান থেকে সে সমস্ত বিষয়গুলো কিভাবে নেন আমরা সেটা পর্যবেক্ষণে রাখবো। তবে আমরা এটা আশা করব যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যাতে আমরা সবাই সহযোগিতা করি, কোনো ধরনের কোনো সমস্যা যাতে আমরা তৈরি না করি। আমরা আজকে আলোচনা করব পোস্টাল ব্যালট বিতর্ক নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে এসে উপস্থিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক। আমার সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব এস.এম সাইফ মুস্তাফিজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা করব, তবে তার আগে একটু আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের নেতারা। সেখান থেকে বেরিয়ে জামাত নেতা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেছেন। আমরা তার বক্তব্যটা একটু শুনে আসতে চাই। দুজন আয়োজকদের ব্যাপারেও প্রাথমিক পর্যায়ে একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাউকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডিপ্লয় করা হবে কি? আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না, কারণ এটা প্রাইভেসিতে এফেক্ট করবে এবং ভোটারদের ভিতরে এক ধরনের ভয় ভীতি তৈরি হতে পারে। আমরা আজকে আলোচনা করব পোস্টাল ব্যালট বিতর্ক নিয়ে। ডক্টর মারুফ মল্লিক, আপনার কাছে একটু শুরুতে যাই।
সেটি হচ্ছে এই যে পোস্টাল ব্যালট নিয়ে প্রবাসীদের, আপনি নিজেও দীর্ঘদিন ধরে প্রবাস জীবন যাপন করেছেন বা করছেন, এটি নিয়ে এত বিতর্কের আসলে গ্রাউন্ডটা কোথায়? বিএনপি আজকেও গিয়ে অভিযোগ দিয়ে এসছে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ করছে বলে তারা প্রশ্ন তুলেছে, একটু বলবেন কি? জি, ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সঙ্গে যে সহ আলোচক আছেন আপনাকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন আমাদের অনুষ্ঠান সবাইকে শুভেচ্ছা। এটা যেটা হচ্ছে যে আমাদের প্রবাসীদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যেন আমরা বাইরে থেকে ভোট দিতে পারি। সারা বিশ্বেই এটা হয়, বিশ্বের বিভিন্ন দেশেই প্রবাসীরা তাদের দেশের নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারেন, আমাদের সেই স্কোপটা ছিল না। তো এইবার শুরু হয়েছে, এই জন্য সরকারকে ধন্যবাদ, বা যারা এর সঙ্গে জড়িত ছিলেন সবাইকে ধন্যবাদ। এটা একটা আমাদের মধ্যে একটা এরকম একটা ধারণা তৈরি করেছিল যে একটু যারা দেশের বাইরে থাকে তাদের মধ্যে একটা মানসিকতা বা চিন্তা থাকে যে আমরা দেশের বাইরে আছি, দেশের ডেমোক্রেটিক প্রসেস বা আমাদের কাজ শুধু রেমিটেন্স পাঠানো, এর বাইরে আমাদের আর কোনো পার্টিসিপেশন নেই। বাট এটা একটা ভালো উদ্যোগ। বাট এইখানে যেটা হচ্ছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এই এক একজনের কাছে অনেক ব্যালট পোস্টাল পৌঁছে যাচ্ছে। আমি জানি না আসলে এটা কেন হলো। আমি যতটুকু জানি এটা হয়েছে যা ভোটের যে রেজিস্ট্রেশন হয়েছে, প্রবাসী থেকে যারা রেজিস্ট্রেশন করেছেন তার ঠিকানায় কিন্তু একটা করে ব্যালট চলে যাবে, বা যদি একাধিক ভোটার থাকেন একাধিক ব্যালট যাবেন যার যার ঠিকানায়। এটা উনি তারপরে সেটা ভোট টোট দিয়ে ওই সিস্টেম আছে হয়তো বা রিটার্ন পাঠিয়ে দিবেন খামে, আমাদের যে সংশ্লিষ্ট দূতাবাসগুলো বা হাইকমিশনগুলোতে পাঠিয়ে দিবেন। কিন্তু আমরা যেটা ছবি দেখেছি যে কোনো কোনো দেশে এক ব্যক্তির হাতে অনেকগুলো পোস্টাল ব্যালট, তাহলে এটা উনি আসলে এতগুলো পোস্টাল ব্যালট একজনের কাছে কিভাবে গেল? এখন এইটা যেটা হতে পারে যে হয়তো বা কেউ কেউ দায়িত্ব নিয়েছেন যে ঠিক আছে আমি একটা শহরে থাকি, কোনো একটা দেশের একটা শহরে থাকি, আমার শহরে 150 বা 200 ভোটার আছেন, সবগুলি ভোট আমার কাছে আসবে, আমার ঠিকানায় আসবে, এবং আমি সেটা ডিস্ট্রিবিউট করে দিব ভোটারদের কাছে। যদি এইরকমটা হয়ে থাকে, কারণ এইখানে বিদেশে যারা থাকে তাদের তো নানা ধরনের হিসাব নিকাশ থাকে, বিশেষ করে আপনার বিশ্লেষণ কি বলে? এটা কি চাইলে যে কেউ আরেকজনের ভোট কি দিতে পারবে? সেটাই বলতে চাচ্ছি। এখন এরকম যদি হয়ে থাকে যে আমার ঠিকানায় 50 জনের ব্যালট আসবে, আমি 50 জনকে বিতরণ করে দিব, তাহলে তো এটা তো কোনো আসলে গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না। ধরেন এটা তো একটা গোপনীয়তার বিষয় আছে, যার যার রাইটসের বিষয় আছে। তো এইটা আমি মনে করি সরকারের সতর্ক হওয়া উচিত ছিল। যদি এইরকম হয়ে থাকে যে একটা ঠিকানায় একাধিক ব্যালট পাঠাচ্ছি, 50টি 60টি বা 100টি, এটা আসলে তখন তাদের বন্ধ করা উচিত ছিল। আর যদি এরকমটা না হয়ে থাকে, কারণ আমি যে জন্য বলতে চাচ্ছি, বাইরের দেশে থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশে যে আমাদের শ্রমিকরা থাকেন, ওনাদের অনেকের হয়তো বা একটু তারা থাকে একসঙ্গে এক বাসায় একাধিক লোকজন থাকে। কিন্তু এইটা যদি না হয় তাহলে সরকারের কিন্তু এই বিষয়ে সতর্ক হওয়া উচিত ছিল যে একটি বাসায় কেন আমি 500 ব্যালট বা 200 ব্যালট বা 50টি ব্যালট পাঠাবো। আর যদি ঠিকানাগত জটিলতা না হয়ে থাকে তাহলে পরে তো একটা ভয়ঙ্কর বিষয় যে আপনি এক জায়গায় এতগুলো ব্যালট গিয়ে জমা হচ্ছে, এড়ে দিচ্ছেন ওরে দিচ্ছেন, তাইলে পরে কিন্তু এই পোস্টাল ব্যালটটা আমাদের মধ্যে যে আশার সঞ্চার করেছিল প্রবাসীরা ভোটে অংশগ্রহণ করবে, তার দলকে মনোনীত করবে বা নির্বাচিত করবে, সেই জায়গায় কিন্তু আমরা শুরুতেই জিনিসটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে আসলে এখানে কোনো ধরনের কারচুপি বা ছল চাতুরি হচ্ছে কিনা। তো পুরো বিষয়টা আমি আসলে হতাশ। আমি শুরুতে যতটা আশাবাদী হয়েছিলাম পোস্টাল ব্যালটের মাধ্যমে, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটায় মনে হয় একটু ঘাটতি বা মানে সমস্যা আছে, প্রশ্ন উঠেছে। জি, এস এম সাইফ মুস্তাফিজ, মারুফ মল্লিক ভাই যেটা বললেন যে হতাশার জায়গা তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন বা সরকার, কি বলবেন এটা নিয়ে? যখন এই কথাগুলো উঠছিল, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে একটি নির্দিষ্ট দলের কথা, সেই দলের সঙ্গে আপনারা জোটে নির্বাচন করছেন, এই বিষয়ে কি ব্যাখ্যা আছে আসলে? ধন্যবাদ আপনাকে, আমাদের বিজ্ঞ সমালোচক এবং টিভি পর্দায় যারা দেখছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তো প্রথম থেকেই ইলেকশন কমিশনকে নিয়ে হতাশ, এবং সে যে আসলে একটা দলের পক্ষপাত মানে মূলক আচরণ করবে সেটা তো ডে ওয়ান থেকে আমরা জানি। কারণ কোন দলের পক্ষপাত? আজকে তো বিএনপির পক্ষপাত আপনি বলতে চাচ্ছেন, আজকে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন এটা জামাতের পক্ষপাত। এটা তো তাদের স্ট্র্যাটেজি। ধরেন যে ইলেকশন কমিশনের সামনে ছাত্র দলের হাজার হাজার স্টুডেন্টদেরকে আগে থেকে বসাই দিয়ে ভিতরে একটা এরকম শুনানি চলতেছে, সেখানে আলাদা একটা প্রেশার ক্রিয়েট করার জন্য তো এই সেট আপটা করা হয়েছে। এবং আমি ইলেকশন কমিশনে ছিলাম, আমার যে আসনের বিএনপির পদপ্রার্থী তারও ডুয়েল সিটিজেনের একটা ইস্যু ছিল, তো সেটার জন্য আমি গিয়েছিলাম। তো সেখানে আমরা দেখতে পেলাম যে হঠাৎ করেই প্রায় 1.5-2 ঘন্টার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওই শুনানির থেকে যারা দায়িত্বশীল যারা ছিলেন ইলেকশন কমিশনের থেকে শুরু করে তাদের সাথে মিটিং আলোচনা করলো, এবং যাওয়ার পর থেকে সব বৈধতা পাওয়া শুরু করলো। তো এটা তো তাদের একটা মানে প্ল্যান্ড করা একটা জায়গা, যেখানে বাইরে কিছুটা ফোর্স রাখছে
একটা আলাদা প্রেশার ক্রিয়েট করার জন্য, এবং পরে সেই কাজগুলো করছে। তো এতে আপনারা বুঝতে পারেন যে আসলে কীরকম দ্বিচারিতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো বর্ষিয়ান রাজনীতিবিদরা করা শুরু করেছে। তারা সামনে একরকম বলছে, ভেতরে পেছনে ডিফারেন্ট কাজ করার চেষ্টা করছে। আমি একটু ভাইকে একটা কোশ্চেন করতে চাই, আপনি কি রেজিস্ট্রেশন করেছেন? না, আমি রেজিস্ট্রেশন করিনি, আমি দেশে ভোটার। আচ্ছা, ওকে। তো আমার মনে হয় যে বিএনপির মানে যারা ভাইরা আছেন তারা হয়তো জানেন না, বা জেনে হয়তো বা এই কাজগুলো তারা করছে আসলে সুচিন্তিতভাবে। ব্যাপারটা হয়েছে যে আমরা আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স প্রথম থেকে শুরু থেকেই এই প্রসেসের সাথে যুক্ত ছিল। আমাদের থেকেই আমরা আসলে চেয়েছি যে প্রবাসীদের যে ভোটাধিকারটা সেটা যেন নিশ্চিত করা হয়, এটার জন্য আমরা প্রথম থেকে ফাইট করেছি। অন্য রাজনৈতিক দলগুলো তেমন সম্পৃক্ত ছিল না, পরবর্তীতে তারা এখন এসে যুক্ত হয়েছে এবং এখন এসে তারা ইস্যু রেজ করছে। প্রথমে তাদের হচ্ছে একটা ইস্যু ছিল যে মার্কাটা কেন তাদের 1 নম্বরে নেই, কারণ তারা বাংলাদেশের সর্ববৃহৎ দল, রাজ পরিবারের দল, এবং অলরেডি তো তারা ক্ষমতায় চলে গেছে, এই জন্য 1 নম্বরে ধানের শীষটা থাকতে হবে। কিন্তু তারা এটা জানে না যে এটা অ্যালফাবেটিক্যালি এটা দেওয়া হয়েছে, এবং এনসিপির যে মার্কা সাপ্লাই করলে সেটা কিন্তু সেকেন্ড পেজে। এই কান্নাকাটির যদি করা জায়গা থাকে সেটা আমার মনে হয় যে এনসিপি করতে পারে। এবং তারা বারবার বলছে যে সেখানে নাকি সিল লেগে সেটা নাকি বাতিল হয়ে যাবে, কিন্তু ওইখানে টিক অথবা ক্রস, এটাতে সিল লাগালাগির কোনো সুযোগ নেই। তো তারা যে বলছে ভাঁজ করলে হচ্ছে যে এরকম বাতিল হয়ে যাবে, এটার কোনো সুযোগ নেই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেই জায়গার ভিডিওর কথা সবাই বলছে সেটা মূলত মিডল ইস্ট কান্ট্রিগুলোতে, সেখানে অনেকের ক্ষেত্রে পোস্ট বক্স নেই। তো সেই জায়গা দেখা যাচ্ছে যে একটা অ্যাড্রেসে অনেকগুলো গিয়েছে, এবং সেখানে যাওয়ার ক্ষেত্রে একজন যেই প্রবাসী এটা রেজিস্ট্রেশন করেছে, সেখানে সেই অ্যাপসের থ্রুতে তার ফেসিয়াল অবয়ব থেকে শুরু করে অনেকগুলো ভেরিফিকেশন দেওয়ার পরে সেটাতে রেজিস্ট্রেশন করতে পারে। এবং যখন এই লেটার বা যেই সামগ্রী তার জন্য আসে, তখন সেটা সে রিসিভ করে সেখানে একটা কিউআর কোড আছে, এবং সেই প্রবাসী সেখানে স্ক্যান করে না দিলে, সেটা যদি আপনার কাছে আমি 200টাও ফেলে রাখি, আপনি চাইলে সেটা ভোট দিতে পারবেন না। কিন্তু তাহলে এক জায়গায় এতগুলো জমানোর কারণটা কি আসলে? জমানোর তো কারণ নেই, হয়তো বা তার কাছে এসছে, কিন্তু এটার জন্য বিএনপি বলতেছে যে একজন ব্যক্তি হচ্ছে যে রাতারাতি সব ভোট দিয়ে দিতে পারবে, এটা তো সুযোগ নেই। তার যেই হচ্ছে যে ধরেন আমি যেই শহরে থাকি, আমার কাছে না পৌঁছায় দিলে উনি আমারটা নিয়েও আসলে ভোট দিতে পারবে না। কিন্তু সাইফ মুস্তাফি, যে প্রশ্নটা উঠছে যে ভোটের যে গোপনীয়তা বা ভোট যে একটা আমানত, এই আমানতের জায়গা থেকে একজনের ব্যালট আরেকজনের কাছে যাবে কেন, এইটাকে হ্যাঁ, এই যে ইস্যুটা, এটা কিন্তু মিডল ইস্ট ছাড়া বিশ্বের আর কোনো জায়গায় এই ইস্যু পাওয়া যায়নি। এবং ইলেকশন কমিশনার আমাদের প্রবাসে গিয়েছিলেন, তখন প্রায় 3-4 মাসের আগে এই ইস্যুটা তোলা হয়েছিল যে মিডল ইস্টে কিন্তু এরকম একটা ক্রাইসিস আছে। তাদেরকে অল্টারনেটিভ একটা অপশনও বলে দেওয়া হয়েছিল যে এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন। ইলেকশন কমিশন থেকে সেটা শোনা হয়েছিল, তারা বলেছিল এটা নিয়ে কাজ করবে, কিন্তু আসলে তারা করেনি। জি, আমরা আরো আলোচনা করবো এই বিষয়ে, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছে আমি বেলায়েত হোসাইন। আলোচনা করছিলাম পোস্টাল ব্যালট বিতর্ক নিয়ে। ডক্টর মারুফ মল্লিক, আপনার কাছে আবার একটু প্রশ্নে যাই। যেটি আসলে সাইফ মুস্তাফিজ বললেন যে তাদের প্রতীকটাও পেছনের পাতায় আছে, কিন্তু তারা কোনো ধরনের অভিযোগই করেনি। বিএনপির পক্ষ থেকে এত অভিযোগ কেন বিষয়টা নিয়ে? এটা যদিও বলা হচ্ছে অধ্যক্ষের ভিত্তিতে করা হয়েছে, ধানের শেষ কি 1 নম্বরে দেওয়া উচিত ছিল কিনা, আপনি কি মনে করেন আসলে? 1 নম্বরে নেই, এখানে যেটা হয়েছে যে মূল অভিযোগটা হচ্ছে যে ধানের শীষটা এমন একটা জায়গায় রাখা হয়েছে যেটা হয়তো বা অনেকটা একটু অদৃশ্য আর কি, বিপরীতে ধরেন অন্যান্য ধানের শীষ যেখানে আছে সেখানে তো কোনো না কোনো প্রতীক যেতে পারতো না? যেতে পারতো। তা আমার মনে হচ্ছে যে এটা কোনো সিরিয়াস বিতর্ক না যে এটা কোথায় আছে। তো এইটা হয়তো বা ভোটারদের, এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যে বড় একটা অংশ প্রবাসী আছেন যারা ভোট দিবেন, তারা কিন্তু আসলে হচ্ছেন অধিকাংশই শ্রমিক, মধ্যপ্রাচ্য বা ইস্টে, আমরা দূরপ্রাচ্যে যেই দিকেই দেখি। তো এদের পক্ষে এত বড় 2 পাতার 3 পাতার একটা ব্যালট খুঁজে মার্কা বের করে সিল মারা, এটা তাদের জন্য কষ্টসাধ্য। মানে ভোটিংটা তো করতে হবে আপনার ইজি প্রসেস। আপনি প্রথমত আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের পোস্টাল ব্যালটের যে আমার কাছে যেটা অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে, যে এখানে সব যারাই নির্বাচনে পার্টিসিপেট করবেন সবগুলো মার্কাকে কিন্তু একসঙ্গে করে ব্যালট হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি দেখি নাই কয় পাতার হয়েছে, উনি যেটা বললেন 2 পাতা, তাই তো 2 পাতায় ধরেন আপনার মার্কা আছে, বাংলাদেশে ধরেন রেজিস্টার্ড পার্টি আছে 52টা, 52টা পার্টিসিপেট করবে, তাহলে 52টা মার্কা আছে এই ব্যালটে। কিন্তু আমরা যখন দেশে ভোট দেই তখন আমাদের যে নির্বাচনী আসন সেখানে হয়তো বা মার্কা থাকে 6টা বা 7টা,
যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করেন, তখন হয় কি ভোটারদের পক্ষে মার্কা উপরে বা নিচে যেখানেই থাকুক বের করে খুব সহজেই কিন্তু নির্ধারণ করা বা ভোট দেওয়া সহজ হয়ে যায়। এখানে অনেকগুলো মার্কা, সাইজে ছোট, এবং আমি যেটা বললাম যে প্রবাসী শ্রমিকদের অনেকটা বড় একটা অংশ আছেন, তারা আসলে কিভাবে মার্কা খুঁজে পাবেন, কোথায় খুঁজে পাবেন, সেটা নিয়ে তো চাইলে রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণা চালাতে পারে। এটা আমরা নিয়ে যদি কিন্তু ছাত্র সংসদের বিতর্কটা নির্বাচনগুলো শুরু হয়েছে। ব্যালট দেখি, তা আমার সেখানেও কিন্তু এরকম অনেকগুলো নাম্বার থাকে, অনেক প্রার্থী, সেখানেও কিন্তু খুঁজে খুঁজে একজন প্রার্থীকে কিন্তু তার ভোটার প্রার্থীকে বেছে নিতে হয় একজন ভোটারকে। এইখানে যেটা আমি যদি ভুল না জেনে থাকি বা ভুল না বুঝে থাকি, এইখানে আপনি কিন্তু দলকে ভোট দেবেন, কোনো প্রার্থীকে ভোট দেবেন না, কারণ এই যে ব্যালটটি পাঠানো হয়েছে। না না, আমি একটু কারেক্ট করে দিই। জি। ওই যখন অ্যাপসে দেখতে পারবে, অ্যাপসে হচ্ছে যে আসনে ধরেন ঢাকা ৮, ওই প্রার্থী যে কয়জন সে আসনের প্রার্থীর তালিকাটা ওনার মোবাইলে চলে আসবে। মানে উনি বলবেন যে আমি ঢাকা ১৭ আসনের ভোট দিতে চাই, উদাহরণ। চাইলে তো যে কোনো আসনে সে যেখানকার যেখানকার ভোটার। ভোটার ভোট দিতে হবে। তাইলে সেক্ষেত্রে আমি মনে করি সে যেখানকার ভোটার, বিষয়টা নিয়ে বিতর্ক এড়ানো যেত যদি পার্টিকুলারলি ওই আসনের ব্যালট তাকে পাঠানো হতো, ওই আসনে প্রতীকগুলো পাঠাতে। ওই আসনের প্রতীকগুলো পাঠানো হতো, তাহলে কিন্তু অহেতুক এই বিতর্ক বা বিশ্বাসহীনতা বা আস্থাহীনতা এইটা মানে এখন তো আমরা নির্বাচনের, আপনাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে ভোটের ট্রেন, আমরা তো ভোটের ট্রেনে উঠে গিয়েছি। এই মুহূর্তে যদি আমাদের আসলে বিতর্ক করতে হয় যে মার্কা আগে না পরে বা কি, এগুলো নিয়ে তো আসলে কথা বলার সময় না, এখন পার্টিকুলার আসলে জনগণের কাছে যাওয়ার কথা। জি, সেক্ষেত্রে এই যে আরেকটা জিনিস যেটি সাইফ মুস্তাফিজ খুব ভালোভাবেই বিশ্লেষণ করে বুঝিয়ে দিলেন যে কারো পক্ষেই আরেকজনের কাছে ব্যালট গেলেও নিজের ব্যালট ছাড়া অন্য ব্যালটে কিন্তু তার ভোট দেওয়ার সুযোগ নেই। এখানে অনলাইন ভেরিফিকেশনের বিষয় কিন্তু রয়েছে। সেই জায়গায়ও আজকে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশনে গিয়ে, এই অভিযোগটাকে কিভাবে দেখছেন? এইটা আসলে ধরেন উনি বলছেন যে যিনি ভোটার উনি আসলে স্ক্যান করে উনি ভোটটা দিতে পারবেন, কিন্তু আপনি তো আসলে কারচুপির সুযোগ তো আর এড়াতে পারবেন না। আপনার যত শক্ত টেকনোলজি আছে, টেকনোলজিকে আপনি এড়ানোর বা এড়িয়ে যাওয়ার তত পন্থা কিন্তু আছে। আপনি দেখেন না, কম্পিউটার তো অ্যান্টিভাইরাসের অভাব নাই, তাই বলে তার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করে না তা তো হয় না। হর হামেশা হ্যাক হচ্ছে আপনার ফেসবুক আইডি। এত প্রোটেকশনের পরেও 3D প্রোটেকশনে চলে যাচ্ছেন আপনি, বায়োমেট্রিক প্রোটেকশনে চলে যাচ্ছেন, তারপরেও তো শুনি যে এরর আইডি হ্যাক করে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে। এই জায়গাটা বিতর্ক এড়ানোর জন্য আমি মনে করি বাংলাদেশের যে হাইকমিশনগুলি ছিল সেখানে তারা একটা ভোটের ব্যবস্থা করতে পারতেন। পাশাপাশি ভোটের দিন বা ভোটের অন্তত 2-3 দিন আগে থেকে, ধরুন বড় শহর জার্মানি, বড় শহর সবার পক্ষে বার্লিনে যাওয়া সম্ভব সেই না। চেষ্টাটা আমি যতদূর জানি নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সেখানে একমত হয়নি আমি যতটুকু জানি। সাইফ মুস্তাফিজ, আপনার কাছে একটু আসতে চাই, যেই আজকে তো আপনি নির্বাচন কমিশনে ছিলেন, আপনি যেটি বলছিলেন যে নির্বাচন কমিশনের এই যে আপিলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কি ধরনের পরিবেশ হয়েছিল, আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। আমার গতকালকে ছিল সিরাজগঞ্জ 6 আসনে যে বিএনপির পদপ্রার্থী ছিল মতিন সাহেব, তো তার দ্বৈত নাগরিকত্বের অভিযোগ যখন আমি পাই আমি তো আপিল করি, এবং তার ইউকেতে তার সিটিজেনশিপ আছে, এবং আমি যতটুকু জানি 2001 সাল থেকে সেই সিটিজেনশিপ আছে। এখন আমার জায়গা থেকে যতটুকু ইনফরমেশন কালেক্ট করা সম্ভব, লন্ডনের যেই ইউকে বেসড গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখানে তার কোম্পানি রেজিস্ট্রেশন তার নামে, তার মেয়ের পরিচয় বা সেখানে বয়স, যা যা মিল থাকার কথা, বাংলাদেশে তার হলফনামার সাথে সব কিছু মিল। তো এইটা আমাদের কাছে যে ডকুমেন্ট ছিল ওটা আমরা সাবমিট করেছি, কিন্তু ইলেকশন কমিশনের থেকে আমরা দেখেছি একপাক্ষিক একটা রায় দিয়ে দিয়েছে, এবং আর কিছু তারা জানতে চায়নি। তারা দেখিয়েছে যে একটা থার্ড পার্টি ওয়েবসাইটের থেকে ইনফরমেশন নেওয়া হয়েছে, এখানে পাসপোর্ট নাম্বার বা এগুলো আসলে দেওয়ার হয়নি। এই জন্য তারা জাস্ট যখন শুনেছে যে উনি বলেছে যে আমি কখনো নাগরিক ছিলাম না, তো তারা বলছে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি যে দেশে ফিরে আসছেন, উই আর প্রাউড অফ ইউ। মানে অলরেডি যেভাবে এমপির মতো করে একটা ট্রিট করা, সেটা আমরা কালকে দেখলাম যে ইলেকশন কমিশন থেকে হয়েছে। এবং এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা মোটামুটি আজকে তো ওভারঅল সব জায়গায় এটা হচ্ছে আর কি। এবং অভিযোগ তো আছে, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বললেন, অভিযোগটা হচ্ছে যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, এবং সেটি আপনাদের জোটকে ইঙ্গিত করে বলছেন যে আপনাদের জোটের যেহেতু আমরাও বলছি ইলেকশন কমিশনটাকে তো আসলে তাহলে সরিয়ে দেওয়া উচিত। ফখরুল ইসলাম সাহেবের মনোনীত প্রার্থী যে ইলেকশন কমিশন, প্রধান ইলেকশন কমিশন, সেই যদি এখন আমাদের পক্ষপাত হয়ে কাজ করে তাহলে তো আর কিছু বলার নাই। আর উনি এই ব্যাপারগুলো তো একটু জানা দরকার, উনি তো সিনিয়র মানুষ, কিভাবে পোস্টাল ব্যালট ভোট হয়, কিভাবে এটার ক্রাইটেরিয়া, এগুলো না জেনে এসে যদি মানে বাঙ্গু জাতির মতো করে একটা টাইপের কমেন্ট করে ফেলে তাহলে তো আসলে হলো না। আর বাইরে ছাত্রদলের যারা বসে আছে তারাও কতটুকু জানে এই ব্যাপারে আমিও সন্দিহান। এবং ভাই যে আলাপগুলো বলছে এটা আমার কাছে খুব বেশি মেক সেন্স করতেছে না।
কারণ হচ্ছে যে এখানে কিভাবে, এটা তো একটা বড় অ্যারেঞ্জমেন্টের ব্যাপার। আপনি ইলেকশনের কয়দিন আগ দিয়ে কি আবার স্পেসিফিক ওই মার্কাগুলোতে আপনি কিভাবে পাঠাবেন? আর যে ধানের শীষে ভোট দিবে, একদম লাস্টে সে ধানের শীষ থাকলেও সে ধানের শীষে ভোট দিবে, যে শাপলা কলিতে ভোট দিবে সে যেই পেজেই থাকুক না কেন, এই বাস্তবতা তো আমাদের মানতে হবে। আমি কি ফার্স্ট সেকেন্ড থার্ড করে সারাদিন এরকম করে তো এই ক্রাইটেরিয়া করলে হবে? আরো আলোচনা করবে এই বিষয়ে, তবে আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে যুক্ত হবো আবার অতিথিদের সঙ্গে। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছিলাম পোস্টাল ব্যালট বিতর্ক নিয়ে। ডক্টর মারুফ মল্লিক, আমরা শেষ করে দিব, আপনার কাছে শেষ প্রশ্ন যেতে চাই। সেটি হচ্ছে যে এই যে এখন যে বিতর্কটা চলছে, আজকে নির্বাচন কমিশনের সামনে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, বিএনপি অভিযোগ করছে, সব মিলিয়ে এখন এই পর্যায়ে এসে ভোটের পরিবেশ নিয়ে আপনার মূল্যায়ন কি? এটি আসলে কোন দিকে যাবে বলে মনে হয়? না, আমার কাছে ভালোই মনে হচ্ছে। এই যে পাল্টাপাল্টি যে অভিযোগ, এটা কিন্তু একটা নির্বাচনী আবহ বা ভোটের আবহ, এটা খুব ভালোভাবে ফিরে এসেছে। যে অনেকের ধরেন কেউ কেউ একটা কথা বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে, এক পেশে নির্বাচন হয়ে যায় কিনা, বা উত্তেজনাহীন উত্তাপহীন নির্বাচন হয় কিনা। আমার কাছে তো মনে হচ্ছে ভালো যে বিএনপি গিয়ে অভিযোগ করছে, এনসিপি গিয়ে অভিযোগ করছে, জামায়াতে ইসলামী গিয়ে অভিযোগ করছে। এরাই তো এই মুহূর্তে বাংলাদেশের প্রধান নির্বাচনী দল বা প্রধান রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের যে একটা কথার উত্তরে কথা বা কথার পাল্টা কথা, আমরা যারা বাইরে থেকে রাজনীতিকে পর্যবেক্ষণ করি, আমাদের কাছে মনে হচ্ছে যে একটা জমজমাট ভালো নির্বাচন হবে আশা করি, এবং একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং যার যা অভিযোগ আছে সেটা তারা উত্তর দিচ্ছেন, পাল্টা অভিযোগও দায়ের করা হচ্ছে, নির্বাচন কমিশন বা সরকার সেগুলো যাচাই বাছাই করে দিবেন। তবে একটি কথা, যে যেই অভিযোগগুলো উঠেছে, অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে এবং যারা অভিযোগ করছেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, এইগুলা নিয়ে না রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী তাদের সতর্ক থাকা উচিত। কারণ যারা প্রার্থী হয়েছেন তারা তো জানেন যে আমি প্রার্থী হব, তাহলে এই দ্বৈত নাগরিকত্বের বিষয়গুলো বা ঋণ খেলাপির বিষয়গুলো আগে থেকেই তাদেরকে আসলে সর্ট আউট করা উচিত ছিল। একদম শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে যে কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উনি ঋণ খেলাপি, তো শেষ মুহূর্তে উনি আবার একটা কাগজ জমা দিয়েছেন যে আসলে উনি খেলাপি না। তাইলে এটা শেষ মুহূর্তে না দিয়ে 6 মাস আগে তার এই সমস্যার সমাধান করাটা কিন্তু করে ফেললে ভালো হতো। তাহলে এইসব, কিন্তু এই ঋণ খেলাপিদেরকে দলগুলো মনোনয়ন দিচ্ছে কেন? এটা কি মনে হয় আপনার? এইটা আসলে ঋণ খেলাপিটা আমাদের দেশে এমন একটা সমস্যা পর্যায়ে এসে উপনীত হয়েছে যেতে ফাইন্যান্সিয়াল রেগুলেশন আমাদের দেশে অতটা শক্ত না। এবং এখানে আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিষয় আছে বা আপনার এমপ্লয়মেন্ট জেনারেশনের বিষয় আছে। হয়তো বা যাদেরকে সাধারণত ঋণ দেওয়া হয়, মানে আপনি আমাকে তো ঋণ দেওয়া ওই অর্থে অত টাকা দেওয়া হয় না, এটা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের দেওয়া হয়, তারা ইন্ডাস্ট্রি স্থাপন করেন বা বিজনেস সেট আপ তৈরি করেন। তো ওই ক্ষেত্রে সরকারগুলো আসলে একটু ইগনোর করে, আমি বলবো। যেটা হচ্ছে আমাদের কালো টাকা সাদা করার বিষয়ে দেখবেন প্রত্যেকবারই বাজেটে বলা হয় যে এইবারই শেষ সুযোগ, সামনের বার আমরা কালো টাকা সাদা করার সুযোগ দিব না, বাট পরের বার আবার দেয় যে ওকে তুমি 20 বা 10% সারচার্জ বা একটা ফি দিয়ে এটাকে কালো বা সাদা করতে পারবা। এটা সরকারগুলোর একটা প্রসেস থাকে। তো আমি মনে করি ঋণ খেলাপির বিষয়টা ওই পর্যায়ে চলে গিয়েছে যে আমরা এটাকে আসলে মানতেও পারছি না, আবার আপনি একবারে যে মেনে নেবেন সেটাও সম্ভব না। এটা ধীরে ধীরে একটা আমাদের নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের যে দ্বৈত নীতি, কাউকে একই কারণে কারো প্রার্থিতা দিচ্ছে আবার কারো প্রার্থিতা দিচ্ছে না, এটাকে কিভাবে দেখছেন? এইটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে ডকুমেন্ট সাবমিট করার একটা প্রসেস। কারো হয়তো বা ধরেন উনি দ্বৈত নাগরিকত্ব ছিল, এখন উনি দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেছেন বা বাতিল করেছেন, সেটার উনি কাগজ হয়তো বা একটু বিলম্বে বা দেরিতে জমা দিয়েছেন, কিন্তু যিনি অভিযোগ করেছেন তিনি জানতেন না যে কাগজটি জমা দেওয়া হয়েছে, বা এই ধরনের নানা ধরনের কথাবার্তায় আছে। কারো হয়তো বা বিভিন্ন যেই সোর্সের ভিত্তিতে আপনি বলছেন যে তার দ্বৈত নাগরিকত্ব আছে, এইটা আসলে হয়তোবা দেখা গেছে যে ওই রকম কোনো শক্ত বা ভালো সোর্সের কাছ থেকে পাওয়া যায় নাই। সবকিছু মিলিয়ে আমি বলবো যে যেটা আমার ইন জেনারেল একটা পরামর্শ থাকবে রাজনীতিবিদদের মধ্যে, রাজনীতি যারা সব দলেরই যারা রাজনীতি করেন বা এরকম নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আমি তো নির্বাচন করব বা পার্টিসিপেট করব ইলেকশনে, সেক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা আগে থেকেই সমাধান করে ফেলা, যেন এগুলো নিয়ে প্রশ্ন না ওঠে। জি সাইফ মুস্তাফিজ, মল্লিক ভাই যদিও বললেন যে এই যেই বাকবিতনটা চলছে, কথার পিঠে কথা পাল্টা অভিযোগ পাল্টা অভিযোগ, এগুলাকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় যে এইটি আসলে কোন দিকে যাচ্ছে? না, আমি ইতিবাচক হিসেবে দেখছি না। কারণ একটা দল যদি ফেক কাণ্ড কারখানা করে নিজেদেরকে দেখায় যে আমরা খুব অসহায় ভালনারেবল সিচুয়েশনে আছি এবং আমাদের সাথে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে, যেটা তো হুইচ ইজ রং, আমাদের সাথেই হচ্ছে, কিন্তু তারা একটা নাটক করছে না আমিও কিন্তু তোমাদের সাথে আছি। সো এটা কোনো হেলদি সিচুয়েশন বা
আমাদের একটা সুন্দর যে পরিবেশের কথা আমরা ভাবছি যে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে, সেটা মোটেই না। এটা এক পেশে এক পাক্ষিক একটা নির্বাচনের দিকে যাচ্ছে এবং আজকে যে ঘটনাটা ঘটছে সেটা খুবই নেক্কারজনক এবং ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের যেটা আমি মনে করি যে দেখেন বাংলাদেশের যে ট্রেডিশনাল পলিটিক্স সেখানে মূলত যারা তৃণমূলের নেতাকর্মী, স্পেশালি আমি যদি বিএনপিকে উল্লেখ করি, তাদের তৃণমূলের নেতাকর্মীরাই মূলত সাফার করে, জেল খাটে, তারপরে হত্যা হয়েছে অথবা অনেক রকম কষ্টের মধ্যে দিয়ে তারা পার করেছে। কিন্তু যারা এই যে উপরের দিকের নেতারা, যারা ওই যে বিদেশি অতিথি পাখির মতো করে এখন দেশে আসছে, তাদের মধ্যে দেখবেন সবাই অলমোস্ট সবাই দেখবেন ঋণখেলাপি থাকছে, দ্বৈত নাগরিকত্ব থাকছে। এই মানুষগুলো খুব সেফ প্লে করে। এরা হচ্ছে যখন এই ক্ষমতার স্বাদটা পাওয়ার সুযোগ আসে তারা এসে ক্ষমতাটা নেয়, আবার যখন বিপদের সময় চলে আসে এই তৃণমূলের নেতার কর্মীদের ছেড়ে আবার সেই বিদেশে চলে যায়, যেহেতু তাদের আলাদা করে পাসপোর্ট তারা ক্যারি করছে, তো সেটার জন্য চলে যায়। আর যারা এই হচ্ছে ঋণখেলাপি, তাদের মধ্যে এটা একটা প্র্যাকটিসই এরকম যে তারা ওয়েট করে থাকে, এটা রোটেট করতে থাকে। তো দেখা যায় যে তারা মোটেও এরকম বড় ইন্ডাস্ট্রিয়াল না, তারা এমপি হয় যখন হয়ে তারা বিভিন্ন টেন্ডারবাজি করে, লুটপাট করে টোরে এই ব্যাঙ্কগুলা থেকে টাকা পয়সা নেয়, টাকা পয়সা নিয়ে সেগুলোর কখনো পরিশোধ করে না। এই ইলেকশনের আগ দিয়ে নতুন করে হয়তো বা কোনো স্টে অর্ডার দিয়ে আবার দেখা যায় যে তারা আবার নতুন করে এমপি হয়। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এবার, যেহেতু ইলেকশন কমিশন থেকে শুরু করে দায়িত্বশীলরা তাদের দায়িত্ব পালন করছে না, যদি ইলেকশন পর্যন্ত আসলে ইলেকশনটা গড়ায়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এটার উত্তরটা দিয়ে দেওয়া উচিত ব্যালটে। এই ঋণখেলাপিদের, দ্বৈত নাগরিক যারা আছেন, তথ্য লুকাচ্ছেন, তাদেরকে অবশ্যই না বলতে হবে। আর আমাদের যে গণভোট, আকাঙ্ক্ষিত গণভোট, সেখানে অবশ্যই হ্যাঁ বলতে হবে। আপনাদের আজকে এনসিপির অনেক নেতাকর্মীদেরকে আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখছেন ব্লাডি ফরেনার্স, এটা কেন লিখছেন? কারণ অলরেডি আমাদেরকে একজন বিএনপির খুব সিনিয়র লিডার আমাদেরকে বলেছে যে ব্লাডি সিটিজেন। সেটা হচ্ছে যে গতকালকেই ইলেকশন কমিশনে হয়েছে। আব্দুল আউল মিন্টু সাহেব হচ্ছে আমাদের যে লয়ার ছিলেন, তো তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে যখন এই কেসের ইস্যু চলছিল, তখন তিনি এরকম করে উত্তেজিত হয়ে যায় এবং আমাদের যে লয়ার থাকেন তাকে ব্লাডি সিটিজেন বলে। তো আসলে আমরা তাদেরকে বলতে চাই যে মানে দে আর দ্য ব্লাডি ফরেনার, যারা আসলে এখন এসে আবার নতুন করে দেশকে একটা অস্থিতিশীল দিকে নিয়ে যেতে যাচ্ছে, যারা নিয়ম কানুন কোনো কিছুর পাত্তা না দিয়ে আসলে আমাদেরকে যেভাবে দেখে, তাদের এই ভাষা প্রয়োগ অনেক সময় উত্তেজনায় বের হয়ে যায়। এখন হয়তো বা একটু সবার কাছে কাছে যাচ্ছে ভোট চাওয়ার জন্য, কিন্তু জাস্ট ক্ষমতাটা পাবে এই সুইচ অন অফের মতো করে সব ব্লাডি সিটিজেনের মতো করে গালিগালাজ করা শুরু করবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।